আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ভালো আছি। আজকের ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানাচ্ছি। একই সাথে আজকের ক্লাসে যারা অনুপস্থিত তারা যেন এই ক্লাস থেকে উপকৃত হয় সেজন্য ক্লাসটি রেকর্ড করা হচ্ছে। যাই হোক, আজকের আলোচনার বিষয়বস্তু এইচএসসি 2021 এর তোমরা জানো রুটিন প্রকাশ পেয়েছে এবং তোমাদের তিনটি সাবজেক্ট অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং এবং ম্যানেজমেন্ট, তাই না? এর থেকে যাদের ফিনান্স আছে তাদের তো মার্কেটিং নেই, আবার যাদের মার্কেটিং তাদের ফিনান্স নেই, তাই না? এরকম 3 সাবজেক্টের পরীক্ষা হবে, তার রুটিন প্রকাশ পেয়েছে, সুতরাং সেটার জন্য প্রস্তুতি গ্রহণ নিশ্চয়ই তোমরা করছো। ক্লাস যেন তোমাদের কাছে একটা হলো মানে পজিটিভ একটা বার্তা নিয়ে আসে, তোমরা যেন উপকৃত হও সেই প্রচেষ্টাই আমরা করছি। তো আজকের আলোচনার বিষয়বস্তু ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, সেকেন্ড পেপার এর 5ম অধ্যায়। তোমরা জানো ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের অধ্যায় হিসেবে আছে শর্ট সিলেবাসে 1, 2, 3, 4, 5, 6 এবং 10। তো আজকে আমরা 5 নম্বর অধ্যায়, অর্থাৎ এই কয়দিনে আমরা চ্যাপ্টার অধ্যায় শেষ করেছি, 5 নম্বর অধ্যায় আমরা আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। 5 নম্বর অধ্যায়ের নাম কি? কর্মী সংস্থান। সুতরাং এই কর্মী সংস্থান খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে পুরো অধ্যায়, সম্পূর্ণ অধ্যায় আছে, আংশিক কিন্তু নয়, ঠিক আছে? ভুল ভ্রান্তি নিজের মধ্যে রাখা যাবে না যে আমি শর্ট সিলেবাসে এইটুকু পাচ্ছি কিন্তু বিস্তারিত এত বেশি আলোচনা কেন। এত বিষয়ই আলোচনা করা আছে আমাদের শর্ট সিলেবাসের মধ্যে, জাস্ট ওখানে হিন্টস দেওয়া আছে, বাকি ইলাবোরেট আলোচনা অধ্যায়ের ভিতরে। তো 5ম অধ্যায়ের অনেকগুলো পার্ট আছে। প্রথম যেমন আমরা যদি দেখি যে কর্মী সংস্থানের পদক্ষেপ বা ধাপ, এরপরে এই পদক্ষেপগুলো আলাদা আলাদা করে আলোচনা করা আছে। এখানে কি কি আছে? কর্মী সংযোগের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা আছে, কর্মী নির্বাচনের বিষয়বস্তু আলোচনা করা আছে, কর্মী নিয়োগ, প্রশিক্ষণ বিস্তারিত আলোচনা করা আছে। এই বিষয়গুলো আমরা 2-3টি ক্লাসে শেষ করবো। আজকে প্রথম ক্লাস। এই ক্লাসের আজকে আলোচনার বিষয়বস্তু কর্মসংস্থানের ধারণা, অর্থাৎ কর্মসংস্থান কাকে বলে, কর্মসংস্থানের পদক্ষেপ আর কর্মী সংগ্রহের ধারণা এবং কর্মী সংগ্রহের কর্মী সংস্থানের নয়, কর্মী সংগ্রহের, ঠিক আছে, কর্মী সংগ্রহের ধাপ ও উৎস লিখে নিয়েছে সবাই? আজকের আলোচনা কে কে লেখা নাই? ওকে, তাহলে আজকে আমরা আলোচনা করি কোনো রকম ভূমিকা ছাড়াই, মূল বেসিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা জানবো। ওকে, প্রথম হচ্ছে কর্মী সংস্থান। এর ইংলিশ হচ্ছে কি নাম? স্টাফ বলে না, স্টাফ। কর্মী সংস্থান স্টাফ কাদেরকে বলা হয়? যাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়, যাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, যেমন টিচার্স স্টাফ, তাই না? টিচারদেরকেও স্টাফ বলা হয়, কারণ টিচাররাও কাজ করে, আমরা কাজ করছি না, আমাদের একটা স্টাফ মানে দল একটাকে বোঝানো হচ্ছে। তো স্টাফই কর্মী সংস্থান কাকে বলে? তোমরা জানো, একটু যদি লিঙ্ক আপ করি তোমরা একটু কাজ করবে। প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ আমরা একটা একবারে প্রথম অধ্যায় শিখেছি, তাই না? তারপরে 6 এ এরপরে ব্যবস্থাপনার কাজ, ব্যবস্থাপনার কাজ, এরপর কি হয়? লক্ষ্য অর্জন হয়, ঠিক কি না? এখানে দেখো 6 এর মধ্যে কি কি আছে? মেন, তারপরে কি আছে? মানি, ম্যাটেরিয়ালস। আমরা আবার লিখছি কি যেন লেখা থেকে তোমরা আরেকটা শিখতে পারো। ম্যাটেরিয়ালস, এরপর কি? মেথড, মেশিন, তারপরে কয়টা? এটার মধ্যে এই 5টি হচ্ছে অমানবীয়, কি না? মানবীয়। আর এটা কি? আর এটা হচ্ছে মানবীয়। আবার যদি ব্যবস্থাপনার 7টি কাজ দেখি তাহলে কি হবে? পরিকল্পনা, তাই না? সংগঠন, কর্মী সংস্থান। এরপরে পরে তিনটা লিখছি না, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান। এরপরে নির্দেশনা, প্রেরণা, সমালোচনা, নিয়ন্ত্রণ আছে। কেন আমি লিখলাম? আমরা যে স্টাফিং বা কর্মী সংস্থান শব্দটি লিখছি তার দুটাতেই আমরা বুঝতে পারছি। একটা হলো মানবিক উপকরণ, মেন শ্রমিক কর্মচারীকে বোঝাচ্ছে। এই শ্রমিক কর্মচারী নিয়ে এখানে আলোচনা করা আছে, এটা কি বোঝাচ্ছে? দে
ব্যবস্থাপক আবার এই কাজটি করবে কর্মী সংস্থান হিসেবে। বুঝতে পারছো? তাহলে এই কর্মী সংস্থান কাদেরকে? এই কর্মীদেরকে নিয়োগ দিবে। কেন? একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য দুই ধরনের উপকরণ দরকার, একটা মানবীয় এবং অমানবীয়। মানবীয় উপকরণ যদি এই যে মানবীয় অমানবীয় উপকরণগুলোর মধ্যে 6টি, এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানবীয়, অর্থাৎ কর্মী। এরা যদি দক্ষ ও যোগ্য না হয়, প্রয়োজনীয় সংখ্যক অনুপস্থিতি থাকে, তাহলে প্রতিষ্ঠানের অন্যান্য উপকরণগুলো যত পর্যাপ্ত পরিমাণে থাক আর যত উন্নতই হোক, সেই উপকরণগুলো প্রপারলি কাজে লাগানো ইম্পসিবল। বুঝে গেছে? কারণ অদক্ষ লোক ও হচ্ছে কি করবে? উপকরণগুলোর মিসইউজ করবে, অপচয় করবে, ভাঙবে, নষ্ট করবে, আরো অনেক কিছু রয়েছে। এগুলো প্রপার ইউজ করা সম্ভব যদি লোকজন যাদেরকে দিয়ে আমরা কাজ উদ্ধার করবো তারা যদি দক্ষ যোগ্য হয়। আর এরাই হচ্ছে প্রতিষ্ঠানের জন্য কর্মী। বুঝে গেছে? আর এদেরকে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার নামে হচ্ছে কর্মী সংস্থান, সহজভাবে। তাহলে আমরা কি বলতে চাই? এই কর্মী সংস্থান হচ্ছে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য প্রয়োজনীয় সংখ্যক দক্ষ যোগ্য লোক নিয়োগ করার নামই হচ্ছে কর্মী সংস্থান। আরেকভাবে যদি বলি, প্রয়োজনীয় সংখ্যক দক্ষ যোগ্য কর্মী বাহিনী গড়ে তোলার জন্য কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়ন। কি বলেছি? দক্ষ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য প্রতিষ্ঠানের দক্ষ ও যোগ্য কর্মী বাহিনী গড়ে তোলবার জন্য কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়ন, এগুলো কাজ। কর্মী সংস্থানের কি? এগুলো ধাপ, কাজ। এই ধাপ বা কাজগুলো অতিক্রম করার নামই হচ্ছে কর্মী সংস্থান। ক্লিয়ার? কর্মী সংস্থান মানেই এক শব্দে বলা যায় কর্মী সংগ্রহ। কিন্তু আমরা যদি বিস্তারিত আলোচনা করি তাহলে কর্মী সংগ্রহ তো এমনি হবে না। তার কারণ হচ্ছে প্রতিষ্ঠানের আমরা কল্যাণ করতে চাই, লক্ষ্য অর্জন করতে চাই। কেমন করে? অল্প সময় অল্প খরচে। তার জন্য তোমাকে দক্ষ কর্মী বাহিনী লাগবে। দক্ষ কর্মী বাহিনী এমনি গড়ে উঠবে না, কিছু ধাপ অতিক্রম করতে হবে। সেই ধাপগুলো অতিক্রম করে ওই দক্ষ যোগ্য কর্মী বাহিনী গড়ে তোলার নামই হচ্ছে কর্মী সংস্থান। ওকে, তাহলে পরের প্রশ্ন বলেছি আমি, পরের প্রশ্নের উত্তর কিন্তু আগের প্রশ্নের মধ্যে আলোচনা করে ফেলেছি। কর্মী সংস্থানের তার পদক্ষেপ বা ধাপগুলো কি? ওই যে দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার জন্য, দক্ষ ও যোগ্য কর্মী বাহিনী গড়ে তোলবার জন্য কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়ন ইত্যাদি কাজগুলো সমষ্টিকে বলা হয় কর্মী সংস্থান। তার মানে এই ধাপগুলোই তাকে কি করতে হবে? অতিক্রম করতে হবে। বুঝা গেছে? ওকে, তাহলে কি ধাপ? ধাপ কি? কিছু প্রশ্নের উত্তর তোমাদের তো লিখতেই হবে। ওকে, ধাপগুলো কি? প্রথম হচ্ছে কর্মী সংগ্রহ। ঠিক আছে? কর্মী সংগ্রহ। 2 কর্মী নির্বাচন। আমি ওইটা মুছে দেবো কিন্তু এখন। কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ, 4 নিয়োগ স্থাপনা। ঠিক আছে? কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ স্থাপনা। তারপরে কি আছে? প্রশিক্ষণ ও উন্নয়ন। এই ধাপগুলো তুমি যদি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জন করার জন্য যে দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলতে চাচ্ছ, এটা করতে চাইলে তোমাকে এই ধাপগুলো অতিক্রম করতে হবে। বিষয়বস্তুগুলো কি আমরা এখন একটু ব্যাখ্যা করবো। এটা কি বুঝে নেই? জি স্যার। ওকে, ম্যানেজমেন্ট একটি বিশাল বিষয়। এখানে একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করে পড়াতে হয়, না হলে ছেলেদের বোঝা মুশকিল হয়ে যায়। ওকে, এবার আসুন কর্মী। প্রথমত আমরা জানবো যে কর্মী সংগ্রহ কি, কর্মী নির্বাচন কি, কর্মী নিয়োগ স্থাপনা কি, আর প্রশিক্ষণ উন্নয়ন বলতে কি বোঝায়। খুব মনোযোগ সহকারে শুনবে। কর্মী সংগ্রহ কাকে বলে? আমার প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারী দরকার, আমি তো ভেতর কেমনে পাবো? তাদের কিন্তু জানাতে হবে, তাই না? আমি বেছে নিতে চাই, বাছাই করে নিতে চাই, তাই না? আমি চাই আমার প্রতিষ্ঠানে 10 জন লোক লাগবে। এই 10টা পদের জন্য, 10টা পোস্টের জন্য, এই সংখ্যায় চাকরি পাওয়ার জন্য অনেক লোক আবেদন করবে। তো যারা আবেদন করবে তারা জানে না
তাদেরকে জানাবো ওরা প্রতিষ্ঠানে কাজ করার জন্য যারা দক্ষ, যোগ্য, এলিজিবল, শর্ত ফিল আপ করতে পারে তারা আমার প্রতিষ্ঠানে আবেদন করবে। তার মানে যারা আবেদন করে তারা চাকরি প্রার্থী, যারা চাকরি পেতে ইচ্ছুক, ইন্টারেস্টেড। তাহলে যারা ইন্টারেস্টেড তাদেরকে আমি কী করবো, এবার তাদেরকে প্রতিষ্ঠানে পর্যন্ত নিয়ে আসবো, বাছাই করতে হবে, তাই না? এই যে বাছাই করবার জন্য প্রতিষ্ঠানের নিয়োগ প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসার কাজকে বলা হয় কর্মী সংগ্রহ। কি বুঝতে পারছো? তাহলে প্রতিষ্ঠানের দক্ষ, যোগ্য এবং প্রয়োজনীয় সংখ্যক কর্মী সংগ্রহ করার জন্য কাম্য সংখ্যক চাকরি প্রত্যাশী যারা রয়েছে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় কর্মী সংগ্রহ। আমরা দ্বিতীয়টাতে লিখেছি কর্মী নির্বাচন। তাহলে কর্মী নির্বাচন কাকে বলে? নির্বাচন মানে কি? যেখানে অনেকগুলো অপশন থাকে সেখান থেকে বেছে নেওয়া প্রশ্ন, কিন্তু একজন দরকার একজনই উপস্থিত হয়েছে, এখানে বাছাই করার কোনো প্রশ্ন আছে না? বাছাই করার কোনো প্রশ্ন নেই। যেখানে 5 জন এসেছে একজন নিতে হবে, সেখানে বাছাই করার প্রশ্ন। এই বাছাই প্রক্রিয়ায় ওই 5 জনকে নিয়ে আসার নামই হচ্ছে কর্মী সংগ্রহ। বুঝে গেছে? তাহলে আমরা আরো বলব যে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য দক্ষ, যোগ্য কর্মী বাহিনী গড়ে তোলা, প্রয়োজনীয় সংখ্যক কর্মী সংগ্রহ করার জন্য। এখন ধরে নাও যে আমি চাই 5 জন লোক নিয়ে দিব, কত জনের মধ্য থেকে? 500 জনের মধ্য থেকে। এটা হলো প্রয়োজনীয় সংখ্যক, এটা হলো কাম্য সংখ্যক। প্রয়োজন কত? 5 জন। কাম্য কত? আমার যত বেশি হবে তত জনের মধ্য থেকে আরো বেশি দক্ষ আমি পাবো, তাই না? এখন ধরে নাও 5 জনই এসেছে, তুমি কি এখানে দক্ষতার যোগ্যতা কি পরিমাপ করবা? এখন 500 জন এসেছে, তার জন্য পরীক্ষা অ্যারেঞ্জ করতে হবে। এই যে পরীক্ষা অ্যারেঞ্জ করা, বাছাই করার প্রশ্ন, এটি হচ্ছে আমাদের কর্মী নির্বাচনের প্রশ্ন। এখন এই জায়গায় এর আগে পর্যন্ত যারা আছে, যেমন কি করি আমরা বিভিন্ন পরীক্ষা নিই, তো পরীক্ষা অ্যাটেন্ড করে, তার আগে কি হয়েছে? সার্কুলার হয়েছে। তার আগে কি হয়েছে? সার্কুলার হয়েছে। সার্কুলার দেওয়ার আগে যারা সার্কুলার দিয়েছে তারা কি করেছে? তারা কোন কোন বিভাগে কতজন লাগবে এগুলো তথ্য সংগ্রহ করেছে, কত দিনের মধ্যে লাগবে সেটাও সংগ্রহ করেছে, কেমন মানের লাগবে সেটাও সংগ্রহ করেছে না? এবার দেখবে যে এই তথ্যগুলো সংগ্রহ করার পর ওরা চিন্তা করছে যে আমরা তাহলে এই কর্মী কোথা থেকে নিব? এই কর্মী কি আমাদের মধ্যেই আছে নাকি আমরা বাইরে থেকে নিব? বুঝতে পারছো? যদি আমাদের বাইরে থেকে নিতে হয় তাহলে আমি হিমেলকে তাহলে কিভাবে জানাবো? হিমেলকে তো আমি চিনি না, অথচ সে যোগ্য দক্ষ অনেক, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস ফার্স্ট, তাই না? ফার্স্ট ক্লাস ফার্স্ট সে, কিন্তু সে তো জানে না, সে তো চাকরির জন্য খুঁজতেছে, কিন্তু আমার প্রতিষ্ঠানে পোস্ট খালি, আমি কেমনি জানাবো? বিজ্ঞপ্তি দিতে হবে। এই যে বিজ্ঞপ্তি দিলাম, বিজ্ঞপ্তি দেওয়া হলো, তাই না? তুমি আবেদন করলে, আবেদন করার পর তোমার আবেদনপত্র অনুযায়ী ওই যে যাচাই বাছাই করলাম, যাচাই বাছাই করার পর আমি তোমাকে একটা কি করলাম, যে পরীক্ষায় অংশগ্রহণ করার আমন্ত্রণ পত্র দিলাম। তুমি পরীক্ষার আমন্ত্রণ পত্র পেয়ে পরীক্ষা দেওয়ার জন্য তুমি যে আসলা, এই পর্যন্ত কাজ যত হয়েছে সবগুলো কিসের মধ্যে পড়ে? কর্মী সংগ্রহের মধ্যে পড়ে। ক্লিয়ার? ক্লিয়ার তো? এবার কর্মী সংগ্রহ, এই কর্মী সংগ্রহ গেল। এবার আসলে কি কর্মী নির্বাচন, যারা আবেদন করেছে। এবার আমরা কি করেছি? ওই যে পরীক্ষা অংশগ্রহণ করার আমন্ত্রণ পত্র ইস্যু করেছি। যারা পরীক্ষা দিতে আসবে তাদের মধ্য থেকে উপযুক্ত প্রার্থী বাছাই করার নামই হচ্ছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করার নামই হচ্ছে কি? কর্মী নির্বাচন। এই বুঝলেন? নির্বাচন, সিলেকশন। দরকার 5 জন, 500 জন, এই 500 জনের মধ্য থেকেই আমি এখন বাছাই করবো। তো বাছাই করার পদ্ধতি অনেকগুলো হতে পারে, বুঝতে পারছো? হতে পারে তুমি এডুকেটেড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, অথবা অন্য যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে তুমি মাস্টার্স কমপ্লিট করেছো। আমার দরকারই মাস্টার্স কমপ্লিট। 5 জন, তোমার আমার পরিচিত একজন, আমি কোনো রকম পরীক্ষা নিরীক্ষা সারাই নিয়ে গিয়েছি, দিতে পারি, ঠিক আছে? আবার এই 5 জন আমি নিব 500 জনের মধ্যে থেকে, আমি জাস্ট মৌখিক নেব, ভাইবা নিব, কোনো রিটেন হবে না। আমি আরো ভালো করে পড়া করে দেখতে চাই, পড়াশোনা করে এসেছে তো এসেছে। এখানে 500 জনের 500 জনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে,
আমি কাকে ছেড়ে কাকে নেব? এবার তাহলে আসলে কি শুধু মৌখিক নয়, এবার রিটেন পরীক্ষা নেব। রিটেনে যারা আসবে, রিটেনে 500 জনের মধ্যে থেকে 50 জনকে টিকানো হলো। এবারে 50 জনকে ভাইভাই ডাকা, 50 জনকে ভাইভাই ডাকা। ভাইভাই দেখবো 50 জনের মধ্যে থেকে 5 জন, না 7 জনকে টিকানো হয়েছে। কয়জনকে? 7 জনকে। এবার আসলে কি, এবার পুলিশ ভেরিফিকেশন হবে। পুলিশ ভেরিফিকেশনে দেখা যাবে কে কেমন ছিল, কেমন ছিল। যার রিপোর্ট ভালো আসবে তাদেরকে নেব, আর যার রিপোর্ট খারাপ আসবে সে রিজেক্ট। বলো এগুলো প্রক্রিয়া কিনা, পদ্ধতি কিনা? আমি অনেকভাবে পরীক্ষা নিতে পারি, কি ঠিক কিনা? হ্যাঁ, যেমন আমার নিয়োগের ক্ষেত্রে সার্কুলারগুলো, তারপর হচ্ছে যে আবেদন, সেটা থেকে আমি আবেদন করলাম, পরীক্ষার জন্য আমন্ত্রণ পত্র ইস্যু করা হলো, পরীক্ষা দিলাম, সেখান থেকে আমি সহ আরও অনেকে টিকলো, পোস্ট একটা, ঠিক আছে। এরপরে সেখান থেকে কি করা হলো, আমাদেরকে আনা হলো ডেমোতে দেওয়ার জন্য। ডেমো কিভাবে? এক্সটার্নাল আছে, এখানে চেয়ারে বসেছে, তিনতলায় সম্ভবত, তিনতলায় ওই কর্নারের রুমটাতে। স্টুডেন্ট এসেছে হাউস থেকে, আমি আমার লেকচার উপস্থাপন করলাম, অন্য যারা আসছে তারাও উপস্থাপন করলো। আমার লেকচার শুনে 10 আউট অফ 10 ওরা দিল। ওই যে এক্সটার্নাল যিনি আছেন উনি জাস্ট মার্কটা নিয়ে গেলেন। স্টুডেন্টরা হ্যাপি কোন টিচারের বক্তব্যে? আমার বক্তব্যে, আমার ক্লাসে ওরা হ্যাপি, আমাকে 10 আউট অফ 10 দিয়ে দিল। এই রিপোর্ট চলে গেল গভর্নিং বডিতে, সেখানে উপস্থাপন করলো এবং বলল যে আপনি ওখানে কি বক্তব্য দিলেন এটা আবার আমাকে সেখানে প্রেজেন্ট করতে হয়েছে। দেখো কতভাবে পরীক্ষা নিরীক্ষা করেছে আমাকে, ঠিক কিনা? তাই বলি কি যারা হচ্ছে আরো যে আমার সাথে যারা ছিল তারা কি অযোগ্য? নো, এখানে অনেক বিষয় রয়েছে, তাই না? পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে ফার্স্ট ক্লাস সবাই, ধরো 5 জনই ফার্স্ট ক্লাস, এখন নিতে হবে একজনকে। কার উপস্থাপনা সুন্দর সে এগিয়ে থাকবে, তাই না? বাচনভঙ্গি কার সুন্দর সে এগিয়ে থাকবে। কে কত রসকস দিয়ে কথা বলতে পারে, গুছিয়ে বলতে পারে, সে এগিয়ে থাকবে। এই বিষয়গুলো দেখবার জন্যই তো আমাদের পরীক্ষা নিরীক্ষার আয়োজন করা হয়। তো এই সব কিছু আমাদের কিসের মধ্যে পড়ে? কর্মী নির্বাচনের মধ্যে পড়ে। এবার আসলে কি কর্মী নির্বাচিত ব্যক্তি প্রাথমিকভাবে এই কর্মী নির্বাচন কিভাবে করা হয়? নির্বাচন করা হয় অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। এগুলো রিটেন পরীক্ষা নেওয়া হয়, মৌখিক পরীক্ষা নেওয়া হয় যেটাকে ভাইবা বলে। এরপরে প্রবণতা পরীক্ষা নেওয়া হয়। প্রবণতা, তুমি কাজ করো, তুমি অনেক ভালো ছাত্র, এখন তুমি অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন শুনে তুমি কাজ করার আগ্রহী কিনা, তোমাকে বলা হবে এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, এই ঠিক কিনা? এরকম অনেক বলা হবে। তোমার আগ্রহের মধ্যে যদি কম ঘাটতি থাকে তাহলে তোমাকে সাথে সাথে মার্ক করে ফেলবে। আর যদি তোমার এখানে কাজ করার মতো আগ্রহ থাকে, সত্যিকারে তুমি শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তুলতে চেয়েছিলাম, সেটাই তোমার ইন্টেনশন ছিল। যেমন আমার ছিল শুরু থেকে, ছোটবেলা থেকে, যে আমি কলেজে টিচার হব। আল্লাহ কবুল করেছেন এবং আমি যেখানে গিয়েছি যত হার্ড ওয়ার্ক হোক না কেন আমি সেভাবে উপস্থাপন করেছি, আমি রাজি আছি, কি ঠিক কিনা? এটাই তো বিষয়। ওই কোনো রকম ঝড়ে বক পড়ে আমি শিক্ষক কোনোদিনই হতে চাইনি, কিন্তু লাকিলি হয়ে গিয়েছে, তাই না? এরকম তো ছিল না আমার ঘটনা, আমার চাওয়াই ছিল, পেয়েছি হিসাব আলহামদুলিল্লাহ। তো এরকম ভাবে দেখা হয়, তারপরে রেজাল্ট দেখা হয়, প্রবণতা পরীক্ষা দেওয়া হয়, তারপর হচ্ছে যে উপস্থিত বুদ্ধি কেমন আছে সেগুলো দেখা হয়, ঠিক কিনা? হ্যাঁ, তারপরে হচ্ছে আরো অনেক বিষয়গুলো দেখে মেডিকেল টেস্ট করানো হয়, সব কিছু। এগুলো প্রাথমিকভাবে নির্বাচিত ব্যক্তির জন্য। পরবর্তী পর্যায়ে পুলিশ ভেরিফিকেশন করে, অর্থাৎ ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান, ডাক্তারি পরীক্ষা ইত্যাদি করার পর যে ব্যক্তি চূড়ান্তভাবে নির্বাচিত হিসেবে পরিগণিত হবেন তাকে কি করা হবে? এবারে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, নাকি যোগদানপত্র দিতে হবে। এই যোগদানপত্র তাকে দেওয়া, তাই না? যোগদানের আমন্ত্রণপত্র ইস্যু, যোগদানপত্র গ্রহণ এবং তার যোগদানপত্র গ্রহণ এবং প্রতিষ্ঠানে যোগদান করার জন্য যে প্রক্রিয়া সেটার নাম হচ্ছে কর্মী নিয়োগ। ঠিক আছে? চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তিকে কর্মে যোগদান করানোর যে প্রক্রিয়া সেটার নাম হচ্ছে কর্মী নিয়োগ। কি বুঝতে পেরেছ? আমি টিকে গেলাম, এরপরে আমাকে যোগদানপত্র দিল, আমি এখানে যোগদান করলাম। এই যে যোগদান করানোর তো আমি নিজে হয়নি, একটা চিঠি ইস্যু হয়েছে, আমাকে একটা চিঠি দেওয়া হয়েছে, বুঝতে পেরেছ? যেখানে যোগদানের তারিখ উল্লেখ আছে, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে কয়টার মধ্যে যোগদান করতে হবে, টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো কী কী, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিসগুলো কী কী, সমস্ত উল্লেখ করে আমাকে একটা ডেট ধরে দেওয়া হয়েছে। আমি টাইমলি এসে
যোগদান করানোর যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে কর্মী নিয়োগ। এবার আসলে এই স্থাপনা বিষয়টি কি? যখন আচ্ছা, সাধারণত গৃহদায়িত্ব যে সকল প্রতিষ্ঠান রয়েছে একই মানের অনেকগুলো লোক একই সাথে নিয়োগ দেওয়া হয়, যেমন গার্মেন্টসের ক্ষেত্রে হতে পারে, ব্যাংকের ক্ষেত্রে হতে পারে, এরকম বড় বড় সেক্টর যেগুলো রয়েছে এগুলোতে একই সাথে অনেক লোক নিয়োগ দেওয়া হয়। নিয়োগ দেওয়ার পর সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর নিয়োগ দেওয়ার পর কে কোন কাজে পারদর্শী, কে বিক্রয়ের ক্ষেত্রে, কে ক্রয়ের ক্ষেত্রে, কে উৎপাদনের ক্ষেত্রে, যে যে কাজে তার দক্ষতা যোগ্যতা রয়েছে অভিজ্ঞতা রয়েছে তাকে সেই পদে সেই কাজে সেই বিভাগে যোগদান করানো বা স্থাপন করার নামই হচ্ছে স্থাপনা। বুঝে গেছে? ব্যাংকের ক্ষেত্রে হয় কি, প্রথমে নিয়োগ দেয়, 100 জন নিয়োগ দিল, 100 জনকে ক্যাশ অফিসার নিয়োগ দিল অথবা সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ দিল। 100 জন নিয়োগ দেওয়ার পর কোন কোন ব্যাংক কোন কোন ব্রাঞ্চ খালি আছে সেই সেই ব্রাঞ্চে পাঠিয়ে দেওয়ার যোগদানের অর্ডার আদেশ দান করার নাম হচ্ছে স্থাপনা। শিক্ষক নিয়োগ দেয় বিসিএস ক্যাডারে, পিএসসি থেকে, তাই না? পিএসসি থেকে নিয়োগ দেওয়ার পরে কোন কোন কলেজে এই পোস্টে খালি আছে সেখানে তাদেরকে যোগ দেওয়ার জন্য অর্ডার করা হয়। এই যে কোন ব্রাঞ্চে কে যোগদান করবে, কোন শাখায় কে যোগদান করবে, এটা নির্ধারণ করার নাম হচ্ছে কি স্থাপনা। ক্লিয়ার? দেন এবার আসুন কি, যারা প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত হয় অথবা পূর্বে থেকে কাজ করছে কিন্তু সময়ের পরিক্রমায় পদ্ধতিগত পরিবর্তন এসেছে, এই এসেছে না? যেমন ধরে নাও আমাদের জমি ক্লাস হয়েছে, হঠাৎ করে কোভিড-2020 হানা দেওয়ার কারণে আমাদের ক্লাসরুম থেকে বেরিয়ে গিয়ে এখন বাসায় বসে জমি ক্লাস নেওয়া শুরু করলো। এখন অনেক টিচারের জুম জানে না, আমিও জানতাম না ওরকম, ঠিক আছে? এখন জুম কিভাবে চালাতে হবে, স্টুডেন্টরা কোন কোন দিক থেকে ঝামেলা করবে, কিভাবে তাদেরকে লিঙ্ক দিতে হবে, কোথায় কি কাজ আছে নাই, কিভাবে শেয়ার করব, কিভাবে ক্লাস কিন্তু আরো আপডেট করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে অনেকেরই ধারণা ছিল না। নাকি আগে থেকে ছিল? আমরা কি আগে থেকে শিক্ষক নই? আগে থেকেই শিক্ষক, তাই না? 6-7-8 বছর, কেউ 20-25 বছর চাকরি করছে, প্রায় শেষ কারো। তাদের কিন্তু জমি ক্লাস নিতে হয়েছে, অথচ তারা কোনোদিনই অনেকেই আছে এমন কম্পিউটার টাচ করেনি, তাদেরকে এই বিষয়ে প্রশিক্ষিত হতে হয়েছে কিনা? তার মানে কি, নতুন যে সকল পরিস্থিতি আসে এই পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য, কাজের দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা বৃদ্ধি করবার জন্য হাতে কলমে শিক্ষাদান করার নামই হচ্ছে প্রশিক্ষণ। ঠিক আছে? নতুন যারা নিয়োগ পায় তাদেরকেও প্রতিষ্ঠান সম্পর্কে, কাজ সম্পর্কে, পরিবেশ সম্পর্কে সচেতনতা পরিচিতি দানের জন্য আমাদের কি করতে হয়? প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয়। আর প্রশিক্ষণ মানে হচ্ছে যে হাতে কলমে শিক্ষাদান করা। দুটো বিষয় আছে, একটা শিক্ষণ আর একটা হচ্ছে প্রশিক্ষণ। শিক্ষণ হচ্ছে যা তুমি বই পড়ে শিখছো, সেটা হচ্ছে শিক্ষণ। আর এই শিক্ষণকে যখন তুমি বাস্তবে প্রয়োগ করবা হাতে কলমে, সেটি হচ্ছে কি প্রশিক্ষণ। এখন তোমরা ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা হচ্ছে কিভাবে আমরা স্টাফিং করবো। ধরে নাও তুমি ভবিষ্যতে 10 বছর পরে ম্যানেজার হবা, জেনারেল ম্যানেজার হবা, অথবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ম্যানেজার হবা, তাহলে তোমার পুরো একটা প্রতিষ্ঠানের দায়িত্ব তোমার উপর পড়বে। কিভাবে তুমি করবা এই যে শিক্ষাটা, তুমি যখন ওইখানে গিয়ে প্রয়োগ করবা, তখন সেটা হবে মানে না ওইটা হবে প্রশিক্ষণ। হ্যাঁ, ওইটা হবে প্রশিক্ষণ। কিভাবে হবে না হবে সরাসরি তোমাকে মাঠে দেওয়া হবে, সেটা না হচ্ছে প্রশিক্ষণ। ক্লিয়ার? তোমাদের আইসিটি সাবজেক্ট আছে, এখানে তোমরা ক্লাস করো, এটি হলো শিক্ষক। কিন্তু এটা যখন তোমাদেরকে ল্যাবে নিয়ে যাওয়া হয়, অনেকগুলো কম্পিউটার আছে, প্রত্যেকের সামনে একটা করে কম্পিউটার আছে, বলে যে ওপেন করে এইভাবে, ক্লোজ করে এইভাবে, ফাইল করো এইভাবে, সেভ করো এইভাবে, এগুলো যে শেখানো হচ্ছে এটা কি প্রশিক্ষণ। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম? কর্মী সংস্থানের ধারণা, কর্মী সংস্থানের ধাপ, এরপরে কর্মী সম্পর্কের ধারণা। আমরা কর্মী সম্পর্কের ধারণা অলরেডি শিখেছি। এখন আসছে কর্মী সম্পর্কের পরের পয়েন্ট। কি পয়েন্ট বলো? রাইট, আমরা এটা থেকেই কর্মী সম্পর্কের ধাপগুলো, ওই যে বলেছিলাম যে বিজ্ঞপ্তি দিবে, যারা চাকরি করছে তাদেরকে জানাতে হবে এখানে সার্কুলার, এখানে পোস্ট খালি আছে, এখানে আবেদন করতে। তাহলে কি করতে হবে? প্রথমেই সার্কুলার দেওয়ার আগে বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ করে। কি করে? বিভাগীয়
রিকুইজিশন কি সংগ্রহ, বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ কে বলতে পারবে? রাইট রাইট। সার্কুলার দেওয়ার আগে কোন বিভাগে কতজন কোন মানের কত তারিখের মধ্যে নিয়োগ দিতে হবে এরকম তথ্য সংগ্রহ করার নামই হচ্ছে বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ উৎস নির্ধারণ। উৎস নির্ধারণ বলতে কি, যে প্রতিষ্ঠানের, সবাই শুনছো, প্রতিষ্ঠানের লোক নিয়োগ করতে হবে। আমরা কোন উৎস থেকে, দুই ধরনের উৎস রয়েছে, একটা অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বাহ্যিক উৎস। আমরা কোন উৎস থেকে মানে লোক এই শ্রমিক কর্মচারী নিয়োগ দিব? ভেতরের উৎস থেকে, যেমন ধরে নাও উপরের একটা পোস্ট খালি হলো, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার চাকরি শেষ হয়ে গেল, চাকরি নিয়ে শেষ, রিটায়ারমেন্টে গেল, ওই পোস্টটা খালি হলো, ঠিক না? এখন আমরা কি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারকে জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ দিব, নাকি জেনারেল ম্যানেজার পদে বাইরে থেকে কাউকে সার্কুলার দিয়ে নিয়ে আসবো? যদি আবার সিদ্ধান্ত হয় এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে জেনারেল ম্যানেজার হিসেবে পোস্টিং করবো, তাহলে এইটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস। এটা কি অভ্যন্তরীণ উৎস। অথবা এখানে যারা চাকরি করছে তাদের সুপারিশকৃত অনেক ব্যক্তি থাকে। অনেক সময় বলে রাখতে, স্যার আমার এক ছোট ভাই আছে, সে অনেকদিন ধরে বেকার, অথবা সব মাস্টার্স কমপ্লিট করেছে, সে বেশ ভালো কর্ম, হ্যাঁ বস বলে ঠিক আছে তুমি একটা সিভি ড্রপ করে রাখো। এভাবেও কর্মী সংগ্রহ করার নাম হচ্ছে অভ্যন্তরীণ উৎস। বাইরে আর কাউকে তাহলে জানানোর দরকার নেই, ঠিক না? ঠিক তো। এরপরে প্রতিষ্ঠানে অনেকগুলো সংগঠন থাকে, সংঘ থাকে, শ্রমিক সংঘ থাকে। এগুলো তো ছোট প্রতিষ্ঠানে না, বড় প্রতিষ্ঠানে থাকে, যেখানে অনেক লোক কাজ করে, সেখানে শ্রমিক সংঘ থাকে। শ্রমিক সংঘরাও লিডাররা অনেক সময় সুপারিশ করে কিছু কিছু শ্রমিকের জন্য। তাহলে বাইরে আর কাউকে জানানোর কোনো প্রয়োজন নেই, তাহলে ভেতর থেকে হয়ে গেল। কিন্তু যদি হয় এই তিনটার কোনো জায়গা থেকে আমরা সংগ্রহ করবো না, বাইরের উৎস থেকে সংগ্রহ করবো, তাহলে তখন আমাদের বিজ্ঞপ্তির প্রশ্ন আসে। তখন আমাদের কি দিতে হবে? বিজ্ঞপ্তি প্রদান। বিজ্ঞপ্তি প্রদান এটি একটি বাহ্যিক উৎস। যখন অভ্যন্তরীণ উৎস থেকে শ্রমিক বা কর্মী সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করা হয় না, বাহিরের উৎস থেকে শ্রমিক সংগ্রহ করতে হয়, তখন উৎস হিসেবে বিজ্ঞপ্তি প্রদান করতে হয়। এই বিজ্ঞপ্তি তুমি যে কোনোভাবে দিতে পারো, নিউজে দিতে পারো, এই নিউজ পেপারে দিতে পারো, ইলেকট্রনিক মিডিয়াতে দিতে পারো, অনলাইনে দিতে পারো, অনেক জায়গায় দিতে পারো। এভাবে দেওয়ার এই তিনটি উৎস, মানে এই তিনটি ধাপ অতিক্রম করে তোমাকে কর্মী সংগ্রহের ধাপ অতিক্রম করতে হবে। অর্থাৎ তুমি যদি কর্মী সংগ্রহ করতে চাও, তোমাকে তিনটি ধাপ অতিক্রম করতে হবে। আর উৎসের ক্ষেত্রে বললাম কোন উৎস? দুটি উৎস, একটা অভ্যন্তরীণ উৎস আর একটি কি বাহ্যিক উৎস। এবার কর্মী সংগ্রহের একটা গেল, এরপর হচ্ছে তোমরা বসবে। অভ্যন্তরীণ উৎস, আর একটা কি বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎস মানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সাথে সরাসরি সংশ্লিষ্ট যে সকল পক্ষ রয়েছে, ব্যক্তি রয়েছে, তাদের সুপারিশে অথবা তাদের মধ্য থেকে কাউকে যখন সংগ্রহ করা হয়, সেটাকে বলা হয় অভ্যন্তরীণ উৎসের কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস। যেমন পদোন্নতি দেওয়া হয়, শ্রমিক সংঘের সুপারিশ করা হয়, তাই না? পদোন্নতি দেওয়া হয়, শ্রমিক সংঘের সুপারিশ করা হয়, নিয়োজিত যে সকল শ্রমিক কর্মচারী রয়েছে তাদের সুপারিশ যদি করা হয়, তাহলে সেটি হবে আমাদের অভ্যন্তরীণ উৎস। দেন বাহ্যিক উৎস কি? অভ্যন্তরীণ এই তিনটি উৎস ছাড়া যদি বাহিরের কোনো উৎস থেকে কর্মী সংগ্রহ করা হয়, সেটা হবে বাহ্যিক উৎস। বাহ্যিক উৎসগুলো কি হতে পারে? এখন তো বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বলা হলো আমার 10 জনকে BBA 10টা স্টুডেন্ট লাগবে, আমরা ফ্রি তাদেরকে চাকরি দিয়ে দেবো। এই বুঝতে পারছো? বেতন 30,000 টাকা, বেতন 30,000 টাকা। শিক্ষা প্রতিষ্ঠানটা অনেক প্রশিক্ষণ দানকারী প্রতিষ্ঠান রয়েছে, যারা সামান্য ফি এর বিনিময়ে কিছু বেকার লোককে প্রশিক্ষণ দেয়, কাজের দক্ষ যোগ্য করে তোলে।
আর বিভিন্ন প্রতিষ্ঠান সেই সকল প্রশিক্ষণ দানকারী প্রতিষ্ঠান থেকে লোক সংগ্রহ করে। বুঝতে পারছো? কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কারিগরি প্রতিষ্ঠান রয়েছে, যেমন যুব উন্নয়ন অধিদপ্তর আছে না এটা? এরকম আরও অনেক কারিগরি প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো থেকেও কোনো প্রতিষ্ঠান কর্মী সংগ্রহ করতে পারে। এরকম আরও অনেকগুলো উৎস রয়েছে, সেই উৎসগুলো হচ্ছে বাহ্যিক উৎস, আর এখান থেকে যখন কর্মী সংগ্রহ করা হয় তখন সেটাকে বলা হয় কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস। ক্লিয়ার? তোমরা কি সবাই বুঝতে পেরেছ? প্রশ্ন বলো, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। হ্যাঁ, চাকরি, হ্যাঁ চাকরির বিনিয়োগ কেন্দ্র ওরা যে বললাম যে আচ্ছা, আর হ্যাঁ আরও অনেকগুলো রয়েছে। চাকরির বিনিয়োগ কেন্দ্র কি? যে কিছু কিছু প্রতিষ্ঠান, তোমার এলিট ফোর্স থেকে আছে সিকিউরিটি গার্ড, রাইট? এই যে ব্যক্তি গার্ডিং করছে সে কিন্তু যে প্রতিষ্ঠানে গার্ড দিচ্ছে সেই প্রতিষ্ঠানের অধীনে নয়, সে এলিট ফোর্সের অধীনে। একটা বেতন এলিট ফোর্সে চলে যায় আর তার বেতন এলিট ফোর্স থেকে হয়। তাহলে এই এলিট ফোর্সে যে দায়িত্ব এই প্রতিষ্ঠানে এসে গার্ডিং করছে তাকে তৈরি করতে তার কিছু খরচ হয়েছে, বিনিয়োগ করেছে, ঠিক না? তাহলে ওই সকল প্রতিষ্ঠান থেকে কর্মী সংগ্রহ করার নাম হচ্ছে ওই প্রতিষ্ঠানগুলোকে চাকরি বিনিয়োগ কেন্দ্র। আবার কেউ কেউ আছে যার মাস্টার্স কমপ্লিট করেছে, দক্ষ যোগ্য, চাকরি পাচ্ছে না, তখন কি হয়, নিজেরা সিভি তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে কোনো খালি নেই কিন্তু সিভি ড্রপ করে আসছে। এই সিভি ড্রপ যারা করে তাদের মধ্য থেকে একটা নির্দিষ্ট সময় পর পর এই প্রতিষ্ঠান আবার সিভিগুলো খুলে অবজার্ভ করে কাকে নেওয়া যায়, কে এই পোস্টের জন্য দক্ষ আছে কিনা দেখি খুঁজে তাদেরকে ফোন করে সেই প্রতিষ্ঠানে যোগদান করানোর জন্য অথবা বিভিন্ন হালকা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পড়ার ব্যবস্থা করে নেয়। আর এটাই হচ্ছে তখন হচ্ছে কি চাকরি সন্ধানী, ওদেরকে বলা হয় চাকরি সন্ধানী। বুঝতে পারছো? ওকে, যেহেতু আজকে সময় শেষ, তাহলে আজকে তোমাদের আজকে যেহেতু 5 তারিখ 29 সেপ্টেম্বর, তাই না, 2021, আর এইচএসসি 2021 এর কয়দিন বাকি আছে? 63 দিন। একেবারে সিরিয়াস তুমি পড়াশোনায়, কোনো সুযোগ নেই। তো তোমাদের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনো অংশ বাদ দেবার কোনো সুযোগই নেই। আমি দেখছি তোমরা এগুলো রিটেন প্র্যাকটিস করবে, পারবে না? ওকে, তোমাদের শুভকামনা। তোমাদের এই অধ্যায় এতটুকু ভাষা শেষ করবা, শেষ করে আগামীকালকে ক্লাসে এসো, আমরা এখান থেকে আবার ধরবো, প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দিব, কেমন? যারা অ্যাবসেন্ট আছে তাদেরকে বলবে এই ক্লাসটা দেখার জন্য, রাতে আপলোড দেবো। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, ওয়ালাইকুম আসসালাম।